নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাওড়া পৌর নিগম নিয়ে বড় পদক্ষেপ, শুভেন্দু সরকারের কী সিদ্ধান্ত নিল? মাওবাদী মুক্ত ভারত নিয়ে বড় ঘোষণা, শাহর কি বললেন? কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? 1 জুন আবেদনের আগে জেনে নিন। সাগর থেকে ঘাটাল একই ছবি, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ত্রাণে ত্রিপল চুরির অভিযোগ। শুভেন্দুর আত্মসহায়কের খুনে গ্রেপ্তার আরও এক, বারাণসী থেকে ধৃত অন্যতম ষড়যন্ত্রীর নাম জড়িয়েছিল কয়লা পাচারেও। ফলতায় হাল ছেড়েছেন অভিষেক, ডাহা ফেল প্রথম পরীক্ষাতেই প্রশ্ন তৃণমূলের অন্দরে। বুলডোজারের ধাক্কায় ঘর ছাড়া নন্দীগ্রামের 4 পরিবার, হাইকোর্টের নির্দেশে চলল উচ্ছেদ অভিযান। বাংলায় ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%, মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল, বড় সিদ্ধান্ত শুভেন্দুর মন্ত্রিসভার। হাড়োয়ায় 220 বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা। অনুপ্রেরণা নাকি তৈলমর্দন, কিভাবে রাজ্যের কাজ করতো মমতার অনুপ্রেরণা? এইসব করে আমার মাথা নত করা যাবে না, ফিরাদের পুর নিগম থেকে নোটিশ পেয়ে মুখ খুললেন অভিষেক। ঝুঁকলেন পুষ্পা, পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর, স্বাগত শুভেন্দুর প্যাকেজকে। ভবানীপুরে 267টি বুথের মধ্যে 207টিতে পিছিয়ে মমতা, বেশ কয়েকটিতে 50ও ভোট পাননি, সবিস্তারে হিসাব দিল কমিশন। 8 লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়, ফলতা নির্বাচনে অদৃশ্য অভিষেককে উপহার সুজনের। 25 লাখ নয় 8 কোটি দেবে সরকার, একের পর এক যুগান্তকারী ঘোষণা ক্রীড়ামন্ত্রীর। অভিষেকের বাড়িতে নোটিশের কথা কেন আগে জানা গেল না, ফিরাদের উপর বেজায় চড়লেন মমতা। মাছের ভেড়ি দিয়ে ঘেরা বাগান, ভোটের পর কোথায় গেলেন শওকত? রাজ্যে চালু হচ্ছে গোকুল মিশন প্রকল্প, কি থাকছে এতে, কি বললেন মন্ত্রী দিলীপ? তারস্বরে হোম থিয়েটার চালিয়ে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কর্মী। নেই 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 এখন কুয়োর জলই ভরসা, জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে। ভয় দেখিয়ে কম দামে জমি কিনতেন সিন্ডিকেটের অন্যতম মাথা সোনা পাপ্পুই, কসবার ব্যবসায়ীকে 10 দিনের হেফাজতে পেল ইডি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তির চরমে, কেন এত ব্যবসা, গরম আর কতদিন? গরুকে আদর করলে রক্তচাপ কমে, গরুর দুধে সোনার পর গোমাতা নিয়ে মন্ত্রী দিলীপের নয়া দাবি। সরকারি চাকুরে হলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার, আর কি শর্ত দিল রাজ্যের সরকার? এলটিটি প্রধান প্রভাকরণের শ্রদ্ধা বিজয়ের দাক্ষিণাত্যে আবার জোরালো হবে তামিল ইলমের ডাক। শোভন দেবী বিরোধী দলনেতা, অভিষেকের পত্র খারিজ হতেই বিধানসভায় চিঠি তৃণমূল বিধায়কের। আসেননি জনসমক্ষে, শারীরিক অবস্থা নিয়ে একাধিক জল্পনা, মোস্তফাকে নিয়ে মুখ খুলল ইরান। জিহাদি দমনে হাসিনার হাতিয়ার, তারেক জামানায় নাম বদলাচ্ছে বিতর্কিত বাহিনী র্যাবের। শুধু সেমিনার হল নয়, আরজি করে রকস্থল সিল করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। বাংলায় মন্ত্রিসভা সম্প্রসারণ, ধীরে চলো নীতি, বিজেপির বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দুই। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। খোদ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা, কিন্তু দমতে নারাজ ঘাসফুল শিবির। নির্বাচিত বিধায়কদের নিয়ে ফের একবার বৈঠক করে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যে পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন সেই খবর আগেই মিলেছিল। শোনা গিয়েছিল থাকতে পারেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিন শেষে বিজেপির বঙ্গ উত্থানের মধ্যে দলের শীর্ষ মহল থেকে কি বার্তা আসে সেদিকে নজর ছিল ঘাসফুল শিবিরে, নজর ছিল রাজনীতির কারবারিদের। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতেই সবটা পরিষ্কার, অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা পুর নিগমের নোটিশ ইস্যুতে মুখ খুললেন দলের সেনাপতি। এইসব করে আমার মাথা নত করা যাবে না। বৈঠকে অভিষেককে পুরসভার নোটিশের প্রসঙ্গ যেমন উঠল, তেমনি নির্বাচনের মুখে চর্চা ফলতা নিয়েও, চর্চা খেলার মাঠ ছেড়ে চম্পট দেওয়া জাহাঙ্গীরকে নিয়েও। সূত্রের খবর, বৈঠকে রীতিমতো ক্ষোভের সঙ্গে অভিষেক বলেন, আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে, এইসব করে আমার মাথা নত করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা। আগামী দিনে কেন্দ্রে বিজেপি থাকবে না, বিজেপি ক্ষমতার থেকে সরে যাবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতা পুর নিগমের স্ক্যানারে চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। কয়েকদিন আগেই অভিষেকের বাড়িতে ইন্সপেকশনে গিয়েছিলেন। সূত্রের খবর, সেই সময় তারা হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন এবং কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের খোঁজ পান। ইতিমধ্যে নোটিশ পাঠিয়ে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেকের নিজে না ভাঙলে পুর নিগম নিজের উদ্যোগেই তা ভাঙবে। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আমাকে কিছু জানানো হয়নি।
যদিও বিল্ডিং বিভাগ কি সিদ্ধান্ত নেবে, কোনো বেআইনি বাড়ি ভাঙবে, সেটা মেয়র স্থির করে না, পুরসভার কমিশনার পদাধিকার বলে এটা করতে পারেন। ভোটের বাকি আর 2 দিন, হঠাৎ করে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘোষণা করলেন তিনি ফলতার পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষিত স্পেশাল প্যাকেজকে স্বাগত জানালেন তিনি। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছাড়লেন একা হয়ে যাওয়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোট প্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা, আমি এই ভোটে লড়ছি না। যদিও এই সিদ্ধান্তে নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে কিনা তা পরিষ্কার করেননি পুষ্পা। যদিও তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয় এই সিদ্ধান্ত জাহাঙ্গীরের ব্যক্তিগত দলের নয়। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর বলেন, ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। যদিও মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা না করলে ইভিএমে জাহাঙ্গীরের নামেই বোতাম থাকবে। অন্যদিকে মঙ্গলবার ফলতায় রোড শো করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গীর ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে পদ্ম শিবিরের কর্মী এবং সমর্থকদের। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু যখন রোড শো করছেন ফলতায়, তখন প্রচারে না বেরিয়ে বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অভিষেকের পছন্দের জাহাঙ্গীর। তিনি বলেন, আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভালো থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। গলা ধরে আসে সাদা শার্ট কালো ট্রাউজার পরিহিত পুষ্পার। তিনি বলেন, আমার স্বপ্ন ছিল সোনার ফলতার, তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি 21শে মে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। বাণীপুর বিধানসভায় বুথের সংখ্যা ছিল 267টি। প্রতি বুথে ভোটদাতার সংখ্যা ছিল মোটামুটি 400 থেকে 700 জন। সেখানে এমনও অনেক বুথ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী 100-এর বেশি ভোট পাননি। ভবানীপুর ছিল তার বড় বোন। 2021 সালে মেজ বোন নন্দীগ্রামে হেরে সেই বড় বোনের কাছে ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,000-এর বেশি ভোটে জেতেন। 5 বছর পর সেই বড় বোনই তাকে হারিয়েছে 15,105 ভোটে। তাৎপর্যপূর্ণভাবে এমন অনেক বুথ রয়েছে যেখানে 50-এর কম ভোট পেয়েছেন ভবানীপুরের মেয়ে। 227 নম্বর বুথে মাত্র 12টি ভোট পেয়েছেন মমতা। ভবানীপুর বিধানসভায় বুথের সংখ্যা ছিল 267টি। প্রতি বুথে ভোটদাতার সংখ্যা ছিল মোটামুটি 400 থেকে 700। সেখানে এমন অনেক বুথ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী 100 ভোট পাননি। কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে 11 নম্বর বুথে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 70টি ভোট। ওই বুথে বিজেপির শুভেন্দু অধিকারী পেয়েছেন 106টি ভোট। আবার 12 নম্বর বুথে মমতা যেখানে 570টি ভোট পেয়েছিলেন, শুভেন্দুর ঝুলিতে পড়েছে মাত্র 60টি ভোট। কিন্তু এমন বেশ কিছু বুথ রয়েছে যেখানে 50টিরও বেশি ভোট পাননি ভবানীপুরের ভূমিকন্যা। যেমন 14 নম্বর বুথ, সেখানে 43টি ভোট পেয়েছেন তিনি। 16 নম্বর বুথে 42, 20 নম্বর বুথে 41, 24 নম্বর বুথে 45, 77 নম্বর বুথে 40, 89 নম্বর বুথে 41, 105 নম্বর বুথে 31টি ভোট পেয়েছেন মমতা। 149 নম্বর বুথে মমতা পেয়েছেন 44টি ভোট। 158 নম্বর বুথে 46, 176 নম্বর বুথে 29, 242 নম্বর বুথে 40, 249 নম্বর বুথে 28, 263 নম্বর বুথে 30টি ভোট পান। সব মিলিয়ে মোট 50 বা তার কম ভোট পেয়েছেন 28টি বুথে। উল্টো দিকে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু 50 বা তার কম ভোট পেয়েছেন 39টি বুথে। সার্বিকভাবে শুভেন্দু অধিকারী 207টি বুথে লিড পেয়েছেন। সেই জায়গায় মমতা মাত্র 7টি বুথে লিড পান। ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দুর জয়ের ব্যবধানে 15,105টি ভোট, যা ছিল 2021 সালে ভবানীপুর উপনির্বাচনে 85,000-এর বেশি ভোট পেয়েছিলেন মমতা। সেইবার বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিপরয়েলকে 58,000 বেশি ভোটে হারিয়েছিলেন। বস্তুত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় দ্বিগুণ ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মমতা। 21 সালের বিধানসভা ভোটে যে দুটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, সেই 70 এবং 74 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে লিড দিয়েছিল মমতাকে। ভবানীপুরের 7টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন। এবার ভবানীপুর মমতাকে দিয়েছে 58,812টি ভোট। বিজেপি শুভেন্দু পেয়েছেন 73,917টি ভোট। আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। মঙ্গলবার শেষ প্রচার। বিজেপি বামেরা ফলতায় বিভিন্ন জায়গায় প্রচারে রয়েছে, কিন্তু কার্যত কোনো প্রচারে নেই তৃণমূল। ওই এলাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই কোনো প্রচারে নেই। পুনর্নির্বাচন ঘোষণার পর থেকে তাকে দলের হয়ে প্রচারে দেখা যায়নি। তিনি কোথায়, সেই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র উপহাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন 8 লাখ ভোটে জেতা সাংসদ অভিষেক। এক্স হ্যান্ডেলে তীব্র খোঁচা দিয়েছেন এই বাম নেতা। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। গত লোকসভা নির্বাচনে 8 লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক। ডায়মন্ড হারবার মডেলেও প্রচারে এসেছিলেন। এবার বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনা জেলার সবকটা আসনে তৃণমূলের জয়ের কথাও বলেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল বেরোনোর পর দেখা যায় দক্ষিণ 24 পরগনা সহ গোটা রাজ্যে ধস নামে তৃণমূলের। ভোটে পর্যুদস্ত হয় তৃণমূল। বিজেপি বিপুল জনাদেশ পেয়ে বাংলায় সরকার গঠন করেছে। দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। গত লোকসভা নির্বাচনে 8 লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক। ফলতায় বৃহস্পতিবার পুনর্নির্বাচন, কিন্তু তৃণমূলের কোনো প্রচারে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখা যাচ্ছে না।
সামাজিক মাধ্যমে তিনি ফলতা নির্বাচন নিয়ে কোনো পোস্ট করেননি। তাহলে কোথায় অভিষেক? ভোটে হারার পর থেকে কি ঘরবন্দি করে রেখেছেন তিনি? এই বিষয়ে এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিষেককে আক্রমণ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি উপহাস করেছেন 8 লাখ জিতে পিসির বাড়িতে আশ্রয়। সুজন লিখেছেন, ফলতা নির্বাচনে সিপিএম বিজেপি প্রচার করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচার সভা করেছেন, কিন্তু কোথায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? হাজার পুলিশের নিরাপত্তা নিয়ে চলা সাংসদ এখন কোথায়? তিনি কি পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন? সুজনের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে মঙ্গলবার বেলায় ফলতা নির্বাচনে আরও রং লেগেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন তৃণমূল প্রার্থী বাহুবলী জাহাঙ্গীর খান। খেলার মাঠেও এবার বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক। পূর্বতন সরকারের পরিবারতন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার বার্তা নতুন ক্রীড়া দপ্তরের। একাধিক বড় ঘোষণা নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। একই সঙ্গে 30 জুনের মধ্যে ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট লাগু করার কথা ভাবছে সরকার। এদিন সাংবাদিক বৈঠকের আগে সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা যায় নিশীথকে। সাপ বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্রীড়া জগতের কি পরিস্থিতি ছিল। খেলাধুলার জগতে ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট লাগু করা হয়নি। পরিবারতন্ত্র, নেপোটিজম দেখা গিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিতে। এবার খেলাধুলা যেমন রাজনীতি মুক্ত হবে, স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলিতে পরিবারতন্ত্র মুক্ত হবে। ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট পুরো দমে চলবে। একের পর এক বড় ঘোষণা, সোজা কথায় বিগত 15 বছর খেলাধুলায় পিছিয়ে পড়া বাংলাকে জাগিয়ে তুলতে আসরে নতুনভাবে ক্রীড়া দপ্তর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন আর্থিক পরিকল্পনা ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। বলেন, নতুনভাবে সাজিয়ে তোলা সামগ্রিক ক্রীড়া পরিকাঠামো। 15 বছর ধরে প্রতিভাধর খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আর্থিক পুরস্কারে পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রস্তাব তৈরি হয়েছে। ঠিক কেমন সেই প্রস্তাব? অলিম্পিকে সোনাজয়ীদের জন্য 25 লাখ টাকা দিত পশ্চিমবঙ্গের সরকার। নিশীথ বলছেন, আমরা 8 কোটি টাকা দেব। রূপজয়ীদের জন্য 15 লাখ টাকা দিত আগের সরকার, এবার বিজেপির সরকার দেবে 6 কোটি টাকা। ব্রোঞ্জ জয়ীদের জন্য আগে 10 লাখ টাকা পুরস্কার মূল্য ছিল। নিশীথ বলছেন, আমরা 4 কোটি টাকা আর্থিক সহায়তা করব। অন্যদিকে এশিয়ান গেমস, কমনওয়েলথ, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও আসছে নতুন প্রস্তাব। আগে সোনা পেলে আর্থিক পুরস্কার ছিল 7.5 লাখ টাকা, নতুন প্রস্তাবে দেওয়া হচ্ছে 5 কোটি টাকা। রূপোর ক্ষেত্রে 4 কোটি, ব্রোঞ্জের ক্ষেত্রে 2 কোটি, কমনওয়েলথের ক্ষেত্রে আগে সোনা পেলে ছিল 5 লাখ, এবার হবে 1.5 কোটি। রূপোতে আগে ছিল 3 লাখ, এবার হবে 75 লাখ। ব্রোঞ্জের আগে ছিল 2 লাখ, এবার হবে 50 লাখ। প্রত্যেকের অর্থ ফিরিয়ে দিতে বলবে। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদকজয়ী ডিএসপি লেভেলের চাকরির ব্যবস্থা করবে সরকার। নতুন পরামর্শদাতা কমিটিও তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা কমিটি গঠন। সঠিক প্রতিভার মূল্যায়ন করার জন্য জেলায় জেলায় চলবে খোঁজ। একই সঙ্গে সাংবাদিক বৈঠকে মেসি কাণ্ডের প্রসঙ্গ উঠতেই ফের একবার তৃণমূল সরকারকে তুলোধনা করেন নিশীথ। বলেন, ওটা পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের কালো অধ্যায়। ফাইল ওপেন করেছি, তদন্ত করব। মানুষের কষ্টার্জিত অর্থে তারা মেসিকে দেখতে আসেন। পদবিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা তৈরি হয়েছিল, প্রত্যেকের অর্থ ফিরিয়ে দিতে হবে। অভিষেকের বাড়িতে কলকাতা পুর নিগমের নোটিশ। এদিকে পুর নিগম এখন তৃণমূলের হাতে, কিন্তু তারপরেও কিভাবে কেউ জানতে পারলেন না? চিন্তায় কার্যত ঘুম উড়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বেজায় চটেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপর। কেন জানতে পারলেন না ফিরহাদ? পুর নিগমের ক্ষমতায় বসেও এই খবরগুলো কেন পাওয়া যাচ্ছে না, তা নিয়ে রীতিমতো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকের মধ্যে মেয়রের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগেও তিলজলায় বুলডোজার চলে নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে রীতিমতো তিরস্কার করেছিলেন মমতা। এবার ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন ফিরহাদ হাকিমের উপরে। একই সঙ্গে 9 নম্বর বড় থেকে সবকটি নোটিশ ইস্যু হয়েছে। বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস আদৌ কি নিজের দায়িত্ব পালন করছেন চেয়ারে বসে? কেন জানতে পারলেন না নোটিশ ইস্যুর ব্যাপারে? সেটা নিয়েও প্রশ্ন তোলেন দলীয় সুপ্রিমো। নোটিশ ঘিরে বড় চেয়ারপারসন যে চাপে ছিলেন তা আগেই স্পষ্ট হয়েছিল। সূত্রের খবর, এদিন দিনভর দলীয় নেতৃত্বের বারবার ফোন করে বড় চেয়ারপারসনকে নানান কথা বলতে থাকে। রীতিমতো কাঠগড়ায় তোলা হয় দেবলীনাকে। সাংগঠনিকভাবে বড় চেয়ারপারসন দুর্বল বলেও নেতৃত্ব দাগিয়ে দিতে শুরু করে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল ঘোলাও হয়। তাতে অপমানিত বোধ করে শেষ পর্যন্ত পদত্যাগ করেন দেবলীনা। তিনি যদিও বলছেন নোটিশের বিল্ডিং বিভাগ পাঠায়, এতে চেয়ারপারসনের কিছু করার নেই। একই সঙ্গে রীতিমতো ক্ষোভের সঙ্গেই বলেন, অনৈতিক কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেছি, কর্পোরেট চাইলে দল চলে না। 26-এর ভোটের আগে একটা গান খুবই ভাইরাল, মাতচোর মাতচোর শওকত তো মাতচোর। তবে তিনি মাতচোর কিনা সেটা অভিযোগ, এর কোনো প্রমাণ নেই। কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি যে মাছের ভেড়ি দিয়ে ঘেরা তা বলার অপেক্ষা রাখে না। জানেন শওকত মোল্লার ঠিক কত বড় বাড়ি? শওকতের বাংলো কেমন? শওকত মোল্লার বিলাসবহুল বাংলো, আছে তার বাগান মাছের ভেড়িতে ঘেরা। এলাকাবাসীরা বলছেন, নির্বাচনে হারের পর দাপুটে তৃণমূল নেতাকে আর দেখাই যায়নি সেখানে। একসময় অনুগামীদের ভিড়ে লেগে থাকতো বাড়িতে, তবে শুনশান এখন চত্বর। কেউ বলছেন গা ঢাকা দিয়েছেন শওকত, আবার কেউ বলছেন বাংলাতেই রয়েছেন সেই সময়ের বেতাজ বাদশা। জীবনতলা থানা এলাকার মৌখালীতে অবস্থিত শওকতের বাড়ি বা বাংলো যাই বলুন, ঢুকলেই লম্বা লন, দুদিকে পাঁচিল দিয়ে ঘেরা, তারপর দোতলা বাড়ি, ভিতরে গ্রিলে ঝুলছে তালা। এলাকার শওকত ঘনিষ্ঠ
বলেন, রাজ্যের বিজেপি সরকার রয়েছে, মানুষ ভোট দেয়নি, এখানে আমরা পরাজিত হয়েছি। আগামী দিনে আমরা ক্যানিং পূর্বে জিতবো, মানুষের সার্বিক উন্নয়নে আমরা নজর রাখবো। 26-এর ভোটে ভাঙড় থেকে লড়াই করেছিলেন শওকত মোল্লা, তার বিপরীতে টক্কর দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিপুল ভোটে দ্বিতীয়বার সেখানে জয়ী হন নওশাদ। এদিকে শওকতের হারের পর তাকে আর এলাকায় দেখা যায়নি, কিন্তু কেন, কোথায় গেলেন তিনি, এসবের মধ্যেই চলছে জল্পনা। রাজ্যে শুরু হবে গোকুল মিশন প্রকল্প, সেখানে গোমাতা পালন থেকে দুগ্ধ শিল্প বিষয়ে নানান কর্মসূচি থাকবে বলে জানা যাচ্ছে। বাংলার মানুষ যাতে অল্প দামে দুধের পরিষেবা পেতে পারেন সেটাও দেখা হবে। পাশাপাশি বেআইনিভাবে গো হত্যা বা বাংলাদেশে গরু পাচারও বন্ধ করা হবে গোকুল মিশন প্রকল্পের হাত ধরে। আগে কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পই রাজ্যে রূপায়ণ হতো না, এখন কেন্দ্রীয় প্রকল্পগুলি স্বাচ্ছন্দ্যে রূপায়িত। এদিন গোশালা মালিকদের সঙ্গে একটি বৈঠকের পর একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ আরও বলেন, দেশের যে আইন আছে ওটাকে আমরা সামনে রাখছি, নতুন কিছু নয়। সর্বত্র আইনের শাসন হওয়া দরকার। পুলিশ কাজ শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, বাংলায় ক্ষমতার হস্তান্তর হওয়ার পর থেকেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। নেওয়া হয়েছে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন সরকারের পথ চলা শুরু করতেই পঞ্চায়েতের পাশাপাশি প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রককেও দায়িত্ব পড়েছে দিলীপের কাঁধে। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন তিনি। শুরুতেই দিলীপ জানিয়েছিলেন 6,000 কর্মী নিয়োগের কথা। সাপ বলেছিলেন, কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরি নিয়োগের জন্য প্রায় 6,500 শর্টলিস্ট করা হয়েছে। আপাতত সেটাই তৈরি হচ্ছে। কর্মচারী নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। একজন 4টে পঞ্চায়েত দেখেন, কাজে দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করবো। একই সঙ্গে মা ক্যান্টিন নিয়েও বড় কথা বলেছিলেন তিনি। 5 টাকায় ডিম ভাতের পাশাপাশি মাছ ভাতের কথাও শোনা গিয়েছিল। এবার গৌশালা নিয়ে দেখা যাচ্ছে নতুন আশার আলো। এই ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।